সেলফিশ জায়ান্ট, হাই লোডেড ভাইরাস, হিমালয়ান ইনকম্পিটেন্স, বাছা বাছা শব্দ বন্ধে আজ বিজেপিকে বিঁধেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে কেন্দ্রীয় বঞ্চনা আর অন্যদিকে এজেন্সিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজে লাগানোর অভিযোগে ফের কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল নেত্রী। মেয়ো রোডে যখন বিজেপি কমিশন এবং এজেন্সিকে নিশানা করছেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন নির্বিঘ্নে আজ হয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পরীক্ষা। আর এখানেই অনেকে প্রশ্ন তুলছেন, পরীক্ষা এবং দলীয় কর্মসূচি দুই সুষ্ঠুভাবে যখন হলো, তখন এই সংঘাতের আদৌ কি কোনো প্রয়োজন ছিল? আমরা এই নিয়ে আলোচনায় আসবো, কিন্তু শুরুতে গুরুত্বপূর্ণ কিছু বিষয়। ভোট এলেই দাপাদাপি বাড়ে, মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্রীয় এজেন্সি। মুখ্যমন্ত্রী আজকে এই বলে নিশানা করছেন, ভোট যখন আসে তখন এই কেন্দ্রীয় এজেন্সি একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের অ্যাক্টিভিটি বেড়ে যায়। সমীক্ষার আড়ালে এনআরসি ছক, মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপি। স্পষ্ট বলছেন, সমীক্ষা করতে কেউ এলে কোনো তথ্য শেয়ার করবেন না। চাপের মুখেও আপোষহীন শান্তা দত্ত দে। সংঘাতের আবহে এই পরীক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয়ে একাধিক কলেজে আজকে অত্যন্ত সুষ্ঠুভাবে পরীক্ষা হয়ে গেল। টিএমসিপি লোগো দেওয়া জামা গায়ে অধ্যক্ষ ব্যস্ত তদারকি থেকে পোশাক বিলিতে। সুরেন্দ্রনাথ সান্ধ্য কলেজের অধ্যক্ষের এই ছবি আজকে ধরা পড়েছে। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো, মমতা বন্দ্যোপাধ্যায় মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস, সেখানে সরাসরি নিশানা করেছেন কেন্দ্রীয় এজেন্সিকে, এই বলে ভোট যখন আসে তখনই এই সমস্ত এজেন্সির দাপাদাপি বাড়ে। অনেক প্রধানমন্ত্রী আমি দেখেছি, আমাকে শিখিয়ে লাভ নেই, কে কেমন ছিলেন তা নিয়ে বই লিখছি। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিভাবে নিশানা করেছেন কেন্দ্রীয় এজেন্সিকে, দেখুন। ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে। একটা এজেন্সি নয়, আগে কখনো সেন্ট্রাল এজেন্সিরা বিজেপি করতো না, কোনো পলিটিক্যাল পার্টি করতো না। আমি 7 বার এমপি হয়েছি, আমি রেল মিনিস্টার 2 বার হয়েছি, আমি কোল মাইন্স মিনিস্টার ছিলাম, আমি ইউথ স্পোর্টস মিনিস্টার ছিলাম, আমি উইমেন চাইল্ড মিনিস্টার ছিলাম। ন্যাশনাল উইমেন কমিশন আমার সময় তৈরি হয়েছিল, স্পোর্টস একাডেমি আমার সময় তৈরি হয়েছিল। সেই জন্য এখন ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করছে, এত দিন ধরে প্ল্যানিং করার ফলে। আমাকে শিখিয়ে লাভ নেই, আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি। আমি এবার একটা বইও লিখব, কে কেমন ছিল, নেক্সট বই মেলাতে বেরোবে। আচ্ছা, ঘটনাচক্রে আমি মণিশঙ্কর চট্টোপাধ্যায়ের কাছে আসার আগে ঘটনাচক্রে এইটা দর্শকদের একবার মনে করিয়ে দেব। যখন মুখ্যমন্ত্রী একেবারে কেন্দ্রীয় এজেন্সির এই তৎপরতা নির্বাচন এলেই বাড়ে এই অভিযোগ করছেন, তার কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্ট আজকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই যে ত্রুটিপূর্ণ নিয়োগ প্রক্রিয়া এসএসসিতে হয়েছে, তার জন্য দায়ী রাজ্য, কমিশন এবং বোর্ড। এইটাও বলছেন যে একজনও যদি প্রমাণ পাওয়া যায় যে দাগি এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছে, সেখানে কিন্তু ওই কেন্দ্রীয় এজেন্সি সিবিআইকে তারা দায়িত্ব দেবেন তদন্ত করার জন্য। মনিতা, দেখুন, আমরা যখন কোনো রাস্তাঘাটে কোনো প্রতিবাদ করি না, যখন দেখি আমি ঠিক আছি, হ্যাঁ, বা কেউ একটা দোষ করেছে, তখন আমরা তোকে দেখে নেবো বলি। কেন দেখে নেবো বলি? কারণ আমরা জানি যে আমাদের একটা পুলিশ আছে, পুলিশ ব্যবস্থা আছে, কিছু না হলে কোর্ট আছে, হ্যাঁ, হাইকোর্ট না হলে সুপ্রিম কোর্ট আছে। কিন্তু যখন দেখি যে দিনের পর দিন এই ঘটনাগুলো ঘটে, সিবিআই ইডি দিয়ে যখন এরকম ধরপাকড় শুরু হয়, তারপরে নিয়ে যায়, তারপরে আবার 3 বছর পর তারা জামিন পেয়ে যায়, মামলাটাও শেষ হয় না, তখন আমরা মনে করি যে সত্যি সত্যি এই যে বলতাম তোকে দেখে নেবো, এটা কি ভরসায় বলতাম। এবার আমি একটা কথা বলি মনিদা আপনাকে, সেটা হচ্ছে যাবতীয় যা সিবিআই ইডির তদন্ত হচ্ছে সবটা কিন্তু আদালতের নির্দেশে হচ্ছে। মানে বাই ডিফল্ট সিবিআই বা ইডি এটা যে তদন্ত করতে পারে না বলছি না, আমি শুধু সিবিআই ইডির কথা বলছি না, আপনি কেন্দ্রীয় এজেন্সি বলছেন, আর যা এজেন্সি রয়েছে বলছি না। আমি বলছি যে জুডিশিয়ারির প্রতি তো আমি অবমাননাকর কিছু কথা বলতে পারি না, কিন্তু জুডিশিয়ারির প্রতিও মানুষের আস্থা অনেকটা কখনো কখনো তলানিতে ঠেকছে, যখন দেখছে একই ইস্যু নিয়ে আজকের একটা অর্ডার, সেই ইস্যু নিয়ে অর্ডারটা কালকে পাল্টে যাচ্ছে। আমি বলছি জীবন কৃষ্ণ সাহাকে অ্যারেস্ট করেছে, তার বাবাও বলছে তাকে রাখা উচিত ছিল, আমিও বলছি রাখা উচিত ছিল, কিন্তু আমি তাকে ছাড়ার কি দরকার ছিল? তার তো ইনভেস্টিগেশনটা চলছিল, ছেড়ে পরে আবার তাকে অ্যারেস্ট করা হলো। তো তিনি যখন কাস্টডিতে ছিলেন তখন তার এই ইনভেস্টিগেশনগুলো করার দরকার ছিল না, তার তো বেলটাই হতো না। তার মানে আমার কথা হচ্ছে যে আমাদের এখন যে সিস্টেম হয়ে গেছে, তাতে আমি দেখতে চাই, ধরুন আজকে আপনি বলছেন যে সুপ্রিম কোর্ট 7 দিনের একটা ডেডলাইন দিয়ে দিয়েছে, না পারলে কি হবে? আমি বলছি সুপ্রিম কোর্ট তো এর আগে অনেকগুলো ডেডলাইন দিয়ে দিয়েছিল। সুপ্রিম কোর্ট তো ডিএ মামলাতেও বলেছিল এই দিনের মধ্যে। এইখানে আমি একটা জায়গায় সম্পূর্ণ একমত মনিদার সঙ্গে, যে একের পর এক তদন্তগুলো হচ্ছে, সেই তদন্তের যদি কোনো সারবত্তা বা কোনো কনভিকশন যদি না আসে, সেখানেই তদন্তের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে, যেইটা
তৃণমূল নেত্রী বারে বারে বলছেন। আমি শারদ মুখোপাধ্যায়ের কাছে আসবো। আমি একটু মনে করিয়ে দেব, সোমবার আরেকটা কেন্দ্রীয় এজেন্সি ইডি জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছে। এই মুহূর্তে যখন আমরা কথা বলছি তার পিসি মায়া সাহার কিন্তু এখনো ইন্টারোগেশন সিজিও কমপ্লেক্সে চলছে। শারদ দত্তা, এটা অনন্য দৃশ্য আমরা দেখলাম পশ্চিমবঙ্গে, কেন ভারতবর্ষে এরকম অনন্য দৃশ্য দেখিনি, যেখানে দুবার, সেকেন্ড টাইমও দেখলাম জীবনকৃষ্ণ সাহা আবার পাঁচিল টপকানোর চেষ্টা করলেন, আবার ড্রেনে পড়লেন। এসব দৃশ্য দেখার জন্য আমার মনে হয় ইডি সিবিআই কে দরকার। না না, প্রশ্ন তাহলে আগে জামিনটা পেলো কিভাবে? জামিন যদি পেয়ে থাকে সেটা তো সিবিআই এর ব্যর্থতা বলতে হবে। এই যে এজেন্সির সদ্ব্যবহার বা দুর্ব্যবহার, এই যাই হয়ে থাকুক না কেন, এগুলো কিন্তু পশ্চিমবঙ্গে হয় না বললে হবে না। আমরা দেখেছি শর্মিষ্ঠা পানোলির অ্যারেস্ট, আমরা দেখেছি হিন্দোল মজুমদারের অ্যারেস্ট। শুনুন, দাদাগিরি দেখে নেব, এটা মমতা ব্যানার্জি যদি বলে থাকেন তাহলে ঠিক, আর অন্য কেউ না, প্রশ্ন সেটা না। প্রশ্নটা হচ্ছে যে বিশাল দুর্নীতিটা হয়েছে, সেই দুর্নীতিটা শেষ পর্যন্ত দোষীদের আদালতে দোষী প্রমাণ করতে পারছে কিনা। তা না হলে তো বলতে হবে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সঠিক কথাই বলেছেন, সিবিআই কে দায়িত্ব দেওয়া মানে গ্যালারি শো। তিনি তো কাস্টডিতে এতদিন ছিলেন, তখন এই তদন্তগুলো করতে পারেনি। শারদ দত্ত মুখোপাধ্যায় ইডির কাস্টডি এসছে, না না, টার্গেটটা ছিল সিবিআই। এটা হচ্ছে থাকাকালীন ইডি তদন্ত করতে পারে। আপনি শুনুন, একজন জেলে থাকলে যতগুলো এজেন্সি, মনিদা বলে নিন, শারদ দত্ত বলে নিন। এটা অর্থনৈতিক তছরূপের কেস হয়েছে, মানি লন্ডারিং এর, যে কারণে ইডি এসছে। আগেরটা ছিল সিবিআই এর ইনফরমেশন, সেটা হচ্ছে ভোট ফর কি বলে জব ফর মানি, সেটার জন্য তার ইনভলভমেন্ট দেখা হয়েছে। এবার এখন দেখা হচ্ছে সেখানে তিনি কত টাকা পেয়েছেন, এই টাকাগুলো কিভাবে তিনি তছরূপ করেছেন, কিভাবে কোথায় গুছিয়েছেন। উনি যে অফেন্সটা করেছেন, দুটো এজেন্সি যে অফেন্সটা করেছেন, সেটা তো কাস্টডি থাকাকালীন তার আগেই করেছেন। তার মানে আমি বলিনি সিবিআই এবং ইডি, আমার থেকে আপনি ভালো জানেন, দুটো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি। আমি বলছি, সেটা আপনাকে আমি জিজ্ঞেস করছি, একে অন্যের কথা বললেন, সেটা আমি এক লাইনে একটা বলি না। আমার সিবিআই এবং ইডি দুটো আলাদা অফেন্সের জন্য অফেন্সটা তো আগেই করেছিল। আমার মূল প্রশ্নটা হচ্ছে এখানে, সেটা হচ্ছে একের পর এক তদন্ত হচ্ছে। আমি দুজনকে থামালাম, মধুজা সেন রায়ের কাছে আসবো। এইটা তো খুব ভ্যালিড প্রশ্ন যে সিবিআই দুটোই কিন্তু খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে নিয়োগ দুর্নীতিতে সিবিআই গ্রেফতার করুক বা ইডি গ্রেফতার করুক, মূল হচ্ছে নিয়োগ দুর্নীতিতে তিনি তার ইনভলভমেন্ট রয়েছে, এই প্রমাণ সিবিআই বা ইডি পেয়েছে বলে তাদের যুক্তি অনুযায়ী তারা গ্রেফতার করেছে। যদি যাবতীয় তথ্য প্রমাণ পেয়ে থাকে, মধুজা এই প্রশ্ন উঠবে, তাহলে সর্বোচ্চ আদালত থেকে জামিনটা পায় কিসের ভিত্তিতে জীবনকৃষ্ণ সাহা? আমার কথা হচ্ছে যে এই কথাটা মমতা ব্যানার্জির সঙ্গে আমি একদম একমত। ভোট এলেই না সিবিআই আর ইডির এই সমস্ত তরপানি বেড়ে যায়। শুধুমাত্র চাকরির দুর্নীতির ক্ষেত্রে তো নয়, আমরা দেখছি যে একদম শুরু থেকে যদি আমরা দেখি নারদা মামলা, সারদা, এই সমস্ত কোনো ক্ষেত্রে দাঁড়িয়ে সিবিআই একটা মামলাও কমপ্লিট করতে পারে না, চার্জশিট দিতে পারে না। ইডি হচ্ছে যে অনুব্রতর বয়ান বাংলায় হয়েছে সেটা ইংরেজি করতে পারে না বলে। হ্যাভিং সেড দ্যাট মধুজা, হ্যাভিং সেড দ্যাট, এটাও কিন্তু আমি সমান গুরুত্ব দিয়ে বলবো, সেই তোমার কথা অনুযায়ী কোর্ট আনকোর্ট অপদার্থ সিবিআই সম্পর্কে আজকে সর্বোচ্চ আদালত এই কথা বলছে, যদি একজন দাগীয় নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেয় সিবিআই কে দায়িত্ব দেওয়া হবে। অর্থাৎ সিবিআই প্রতি কোর্ট কিন্তু এখনো ভরসা রাখছে। মধুজা বলেছে শারদ দত্তা কথা বলার সময় কথা বলিনি তো। এবার আমার কথা হচ্ছে যে এই যে ভোট এলে পরে এটা কেন বাড়ে, এই লাফাঝাপিটা বাড়ে কারণ ওই যে শুভেন্দুবাবু বলে দিয়েছেন, হয় মমতার পক্ষে ভোট দাও আর তা না হলে হচ্ছে যে বিজেপিকে ভোট দাও। এই যে বাইনারি তৈরি করতে হবে, তার জন্যই দাঁড়িয়ে আবার ওই সিবিআই ইডিকে এনে আবার ঘুরপাক খাওয়ানো হয়। আবার সুদীপ্ত রায়ের বাড়িতে হচ্ছে যে খানিক দিন গিয়ে একটু ঘুরে আসে, কি করে ওরাই জানে, নিজেরাই জানে। জীবনকৃষ্ণ সাহা আবার তার মোবাইল সমেত পাকে পড়ে যায় একেবারে। অবশ্যই এবার আপগ্রেডেশন হচ্ছে, আগে এবার মোবাইল পড়েছিল, এবার নিজেও পড়েছে সাথে একই সাথে। এই সমস্ত নাটক দিনের পর দিন চলছে, এইসব সেটিংয়ের খেলা। ভোট আসলে পরে এসব হবে এ আমরা জানি, কিন্তু আমাদের সেটিং এর কথা বলছেন, আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো, মধুজা বলছে সম্পূর্ণ সেটিং এর খেলা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আমি সেটিং এর বিষয় কিনা জানি না, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নিশানা করেছেন অমিত শাহকে, এই বলে যে কিসের ভিত্তিতে পরিবারতন্ত্রের কথা বলতে গিয়ে কিসের যোগ্যতায় অমিত শাহর ছেলে তিনি আইসিসির শীর্ষ পদে বসেন, এই প্রশ্ন আজকে তুলেছেন তৃণমূল নেত্রী। দেখুন, ভান্ডারা কিন্তু আমাদের কাছেও আছে, যেমন লক্ষ্মীর ভান্ডার আছে তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে, খুলে দেব, ফাঁস করে দেব। পরিবারতন্ত্র করেন না অমিত বাবু, আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, রাজনীতি করলে তো তার কিছুই নেই, এ তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মামলা। কই, এটা পরিবারতন্ত্র নয়,
এটা সমাজতন্ত্র? জিজ্ঞেস করুন ললিপপ সরকারের ললিপপ বাবু, আপনার পরিবারের কতজন কোন কোন রাজ্যে আইপিএস আছে, আইএস আছে, সব নিজের পরিবারকে চারিদিকে কাজে লাগিয়ে আপনি এখন ললিপপ চালাচ্ছেন আমাদের ওপরে। আমরা ললিপপ বাচ্চাদের দিই, 18 বছরের নতুন ভোটারদের আমরা ললিপপ দিই না। দেখুন, ভান্ডারা খুলে দেবো এই কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। আমি শুধু এইটা দর্শকদের মনে করিয়ে দেবো যে এই মহামান্য কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট না থাকলে নিয়োগ প্রক্রিয়ায় যে কী পরিমাণে দুর্নীতি হয়েছে এই ভান্ডারাটা কোনোদিনও সামনে আসতো না। কিন্তু আমি বলছি এই যে ভয় দেখানো যে একেবারে যাবতীয় তথ্য প্রমাণ সামনে এনে দেবো, হাটে হাড়ি ভেঙে দেবো, এই বিষয়গুলো আমি বলছি আক্রমণ প্রতি আক্রমণের জন্য হয়, বাস্তবে কখনো সামনে আসে না কেন? এই দুর্নীতির ভান্ডারার মাথায় যারা বসে রয়েছেন রাঘব বোয়াল, তদন্ত সেই অবধি কোনোদিনও পৌঁছই না কেন? পৌঁছবে না, এটাই তো স্বাভাবিক। দেখুন, মুখ্যমন্ত্রী এই বক্তব্যের সঙ্গে আমি পূর্ণ সহমত। আইসিসি চেয়ারম্যান জয়শা কোত্থেকে হলেন, কিভাবে হলেন? একটু মার্জনা করবেন রবীন্দ্রবাবু, একটু থামাচ্ছি আপনাকে, সরাসরি কোলাঘাটে আপনাদের নিয়ে যাব। বিরোধী দলনেতা কি বলছেন দেখুন। জ্ঞাপন করেছি, আমাদের যুব মোর্চাও একাধিক কর্মসূচি নিয়েছেন, আপনারা জানেন। আমি শুধু আজকে সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্ত হয়েছে দুটো বিষয়ে আমি যাচ্ছি না, যে পরীক্ষা হবে, একজনও অযোগ্য থাকবেন না, এগুলো সুপ্রিম কোর্ট আগে থেকেই বলেছে। পরীক্ষা হোক নিয়ম মেনে, 100% রোস্টার মেনে, চাকরি হোক, এই দাবি তো আমাদের দীর্ঘদিনের আছে। চাকরি দিতে চান না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার সরকার। তারা ভাতাতে বিশ্বাস করেন, তোষণে বিশ্বাস করেন, খেলামেলা এসবে বিশ্বাস করেন। আমরা তো প্রথম থেকে চাকরি দেওয়ার পক্ষপাতী। 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলিশ করেছেন, ক্যাজুয়াল কন্ট্রাক্টুয়াল ঢুকাচ্ছেন সামান্য বেতন দিয়ে। না চলে তাদের সংসার, না তাদের চাকরির স্থায়িত্ব আছে, না নিয়ম মেনে তারা রিক্রুট হচ্ছে। এসব বিষয় তো প্রতিদিনই বিভিন্ন স্তরে আমরা বলছি। যেটা সবচেয়ে উল্লেখযোগ্য, সুপ্রিম কোর্ট আজকে তার নির্দেশে বলেছেন যে 2 তারিখের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে 2022 সালে যখন মাননীয় তদানীন্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহোদয় অর্ডার দিয়েছিলেন, তিনি কিন্তু প্রায় 7000-এর কাছাকাছি অযোগ্যকে কেন অযোগ্য বলে চিহ্নিত করে তিনি কিন্তু 26,000-এর চাকরি বাতিলের সিদ্ধান্ত নেননি। কিন্তু এই মুখ্যমন্ত্রী তার দম্ভ, উদ্ধত্ত, অহংকার এবং তার ভাইপোর নেতৃত্বে যেহেতু টাকা তোলা হয়েছে, টাকার বিনিময়ে যেহেতু চাকরিগুলো হয়েছে, অধিকাংশ চাকরি হয়েছে, আর কিছু তৃণমূলের নেতাদের আত্মীয় স্বজন পেয়েছেন, এই বিষয়ে তারা রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার অযোগ্যদের চাকরি দিতে পারেন না, এটা তাদের গোঁ ছিল। তাই আজকে 22 সাল থেকে 25 সালের শেষ অবধি তারা টেনে নিয়ে গেছেন। ডিসেম্বর মাস পর্যন্ত এদের চাকরি আছে, ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে। 31 ডিসেম্বরের পরে আর কারোরই পুরনো যারা আছেন শিক্ষক শিক্ষাকর্মী, যা সুপ্রিম কোর্টের নির্দেশ, সেটা আমি শুধু উল্লেখ করছি। আমার এক্ষেত্রে বক্তব্য, সেদিন 22 সালে মাননীয় অভিজিৎ গাঙ্গুলির অর্ডার, সেটা কার্যত আজকে সুপ্রিম কোর্ট স্ট্যাম্প লাগিয়ে দিল। সেদিন অভিজিৎ গাঙ্গুলি মহোদয় কিন্তু যোগ্য অযোগ্য বেছে দিয়েছিলেন। সরকার এবং আমাদের এসএসসি যোগ্যদের তালিকা দেননি বলেই আজকে কিন্তু এই পরিণতি হলো। সুবল সোরেনদের মতো অনেক কৃতি শিক্ষককে আমরা অকালে হারালাম। যখন 7ই জানুয়ারি ডেট ছিল 2025, ওই যোগ্য অযোগ্য তালিকা দেওয়ার শেষ সুযোগ সুপ্রিম কোর্ট দিয়েছিল। আপনারা জানেন যে আমরা 31 ডিসেম্বর ভারতীয় জনতা পার্টির 15 জন এমএলএ এসএসসির কাছে যাই। এসএসসির চেয়ারম্যান দেখা করেননি, এসএসসির সেক্রেটারি দেখা করেছিলেন আমাদের সঙ্গে। আমরা সেদিন পরিষ্কার বলেছিলাম, তার ভিডিও রেকর্ডিং সবার কাছে আছে, যে আপনারা অবিলম্বে যোগ্যদের তালিকা দিন। আমরা সেক্ষেত্রে বলেছিলাম পুড়িয়ে ফেলেছেন, নষ্ট করেছেন, কিন্তু সিবিআইকে আপনারা অনেকেই অযোগ্য, অমুক তমুক অনেক কথাই বলেন। তা সিবিআই যেটা করেছিল, গাজিয়াবাদ থেকে তাদের মডার্ন টেকনোলজি ইউজ করে তারা ডিভাইস থেকে কিন্তু ওএমআর বের করে দিয়েছিল। তাতে কারা ওএমআরে চাকরি নম্বর কত পেয়েছে সেটা কিন্তু সিবিআই করেছে। অল ক্রেডিট গোজ টু। আজকে যে
সুপ্রিম কোর্ট বলেছে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে, তার মানে যাদের অযোগ্যদের তালিকা প্রকাশিত হবে বাকিরা যোগ্য। আমি এক্ষেত্রে বলবো যোগ্যদের তালিকা নিয়ে যে লড়াই সুপ্রিম কোর্টে হয়েছে, হাইকোর্টে হয়েছে, সুযোগ দিয়েছেন ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট। আমরা মেন অপোজিশন অ্যাসেম্বলির ভিতরে বলেছি, বাইরে বলেছি, অন্য পলিটিক্যাল পার্টিও কেউ কেউ বলে থাকতে পারেন, বিশিষ্ট আইনজীবীরা, আইনজ্ঞরা বলেছেন, বিভিন্ন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী মঞ্চ আন্দোলনকারীরা বলেছেন, ইন্ডিভিজুয়াল বলেছেন, আপনাদের বিভিন্ন চ্যানেলে টক শোতে যারা বিশ্লেষক আসেন, নিরপেক্ষ বিশ্লেষক, তারাও বলেছেন, কিন্তু আপনারা করেননি। এখন যাবেন কোথায়? যাওয়ার তো কোনো রাস্তা নেই। 2 তারিখ ইজ নকিং দ্য ডোর। আপনাকে অযোগ্য তালিকা দিতে হবে, তাহলে এর মধ্য দিয়ে প্রমাণিত হবে মমতা ব্যানার্জির সরকার অযোগ্যদের চাকরি দেয়। একটা নির্বাচিত সরকার, সংবিধানকে সামনে রেখে, এসএসসি একটি অটোনমাস বডি, সেখানে আপনারা অযোগ্যদের চাকরি দিতে পারেন না। অযোগ্য তালিকা আপলোড হওয়ার পরে পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আওয়াজ, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি আমরা করা উচিত, যুক্তিসঙ্গত। কারণ কোনো নির্বাচিত সরকার, সংবিধানকে সামনে রেখে শপথ নেওয়া সরকার কখনো অযোগ্যদের চাকরি দিতে পারেন না, এটা 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে অযোগ্যদের তালিকা 2 তারিখে এসে গেলে বাকিদেরকে যোগ্য ধরে নেওয়া যাবে। তাহলে এই যোগ্যদের নিয়ে নিশ্চিতভাবে পুনরায় তাদের জন্য কেন আর পরীক্ষা? যোগ্যদের জন্য, যোগ্যদের সেই তালিকা, যে তালিকা বহু প্রতীক্ষিত, 22 সাল থেকে 25 সাল, প্রায় 4 বছরের প্রতীক্ষা, 3.5 বছরের প্রতীক্ষা, ওইটা বাদ দিয়ে দিলেই তো বাকি সব যোগ্য। সেই যোগ্যদের নিয়ে কেন লড়াই হবে না? আমার কাছে নন অফিসিয়াল ইনফরমেশন আছে বাংলা ভাষা বা বাংলা এসব নিয়ে, যেটা আইপ্যাকের বুদ্ধিতে উনি চাষ করার চেষ্টা করছেন, রোহিঙ্গা এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য বিধানসভা ডাকছেন, শর্ট সেশন ডাকছেন 1 দিন 2 দিনের। আমরা রেডি আছি, বিজেপি সব এমএলএ সমর্থন করব। যোগ্য তালিকা আপনি বিধানসভা থেকে সর্বদলীয়ভাবে পাস করান, অযোগ্য বেরিয়ে গেলে বাকি যোগ্য। আমরা যোগ্য তালিকার জন্য, দেখুন সুপ্রিম কোর্ট বলুন, সাংবিধানিক প্রতিষ্ঠান বলুন, তারা কেউই অন্যায়ের পক্ষে থাকেন না, ন্যায়ের পক্ষে থাকেন। তাহলে অযোগ্য যদি বেরিয়ে যায়, যোগ্যদের কেন নতুন করে এতদিন পরে, 10 বছর পরে, 16 সালে পরীক্ষা হয়েছিল, আবার নতুন করে পরীক্ষা দিয়ে, হ্যাঁ নিশ্চয়ই সুপ্রিম কোর্ট বলেছে আজকে পরীক্ষা রাজ্য সরকার এসএসসি করাতে চায়, আমার কোনো আদিমত নেই, ফাইনালি করুন, কিন্তু একটা সুযোগ আজকে সুপ্রিম কোর্ট দিয়েছে, কারণ এই সরকারের আর যাওয়ার কোনো উপায় নেই। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নাল অ্যান্ড ভয়েড হয় একমাত্র সংসদে, এই সরকারের আর যাওয়ার কোনো জায়গা নেই। এদের 2-9-এর মধ্যে প্রকাশ করতেই হবে, তবে করবে কিনা সেটাও আমার সন্দেহ আছে, কারণ ডিএর ক্ষেত্রে আমরা দেখেছি 25% ডিএ দেওয়ার অর্ডার হওয়ার পরেও কিভাবে সুপ্রিম কোর্টকেও অগ্রাহ্য অস্বীকার করার একটা টেন্ডেন্সি। একদিকে 500 কোটি টাকা পুজোয় চাঁদা, একদিকে বুথে বুথে কত 10 লাখ না কত টাকা ইত্যাদি ইত্যাদি, অন্যদিকে কর্মচারী, শিক্ষকদের, শিক্ষাকর্মী, পেনশনার্সদের ডিএ আটকানোর মরিয়া প্রয়াস সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়া আঙুল দেখিয়ে। তাই আপাতত সুপ্রিম কোর্টের অযোগ্য তালিকা প্রকাশের সিদ্ধান্তকে রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে আমি স্বাগত জানিয়ে, আমার পয়েন্ট 1, মমতা ব্যানার্জি অযোগ্যদের চাকরি দিয়েছেন, তালিকা প্রকাশের পরে তিনি পদত্যাগ করুন, তার ক্যাবিনেট পদত্যাগ করুন, নির্বাচনে যান, এখনই নির্বাচনে যান, কারণ কোনো সরকার অযোগ্যদের চাকরি দিতে পারে না। কিসের ভিত্তিতে অযোগ্যদের চাকরি দিয়েছেন? আত্মীয় হিসাবে, পার্টির ক্যাডার হিসাবে, টাকার বিনিময়ে বা অন্য কিছুর বিনিময়ে? প্রকাশের দাবি করছি আমি। দ্বিতীয় হচ্ছে, যদি অযোগ্য তালিকা প্রকাশিত হয়, বাকি যে যোগ্য আছে তারা কেন 10 বছর পরে আবার নতুন করে কম্পিটিশনে পরীক্ষাতে বসবে? তাদের বিষয়ে নতুন করে উদ্যোগ গ্রহণ করা হোক, প্রয়োজনে বিধানসভায় যোগ্য তালিকা রেখে সর্বদলীয় সিদ্ধান্ত নিয়ে, সেই সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে পুনরায় যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্ট
বা অন্য সাংবিধানিক বডির কাছে তারা যেতেই পারেন। যোগ্য তালিকা যদি প্রকাশ হয়, সেই যোগ্য তালিকা অযোগ্যরা বেরিয়ে যায়, যোগ্যদের চাকরি রক্ষার ক্ষেত্রে সরকারের যে কোনো প্রস্তাব বিরোধী দল হিসেবে আমরা বিধানসভার ভিতরে সমর্থন করব, যাতে যোগ্যদের চাকরি না যায়, যেটা 2022 সালে দিদেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি দিয়েছিল। এটা দ্বিতীয় নম্বর পয়েন্ট। আর তৃতীয় নম্বর পয়েন্ট এটাই যে অবিলম্বে অযোগ্যদের চাকরি দেওয়ার ক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা কঠিন এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। কারা এসএসসির অটোনমি খতম করলো, কারা এসপি সিনহার নেতৃত্বে আলাদা কমিটি করলো, কারা রাজনৈতিক প্রতিনিধি হিসেবে তদানীন্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির পিএসকে ওই কমিটির মধ্যে ঢোকালো, সেই সিদ্ধান্তে পার্থ চ্যাটার্জি একা নয়, সমগ্র ক্যাবিনেট যুক্ত। এ বিষয়েও তদন্তকারী সংস্থা যারা আছেন, যেটা কোড মনিটরিং তদন্ত হচ্ছে সিবিআই এবং ইডি, তারাও যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক, এই আবেদন করুন। আজকে মুখ্যমন্ত্রী তিনি কার্যত হুঁশিয়ারি দিয়ে বলছেন কমিশনকে যে ললিপপ সরকার বিডিও এসডিও ডিএমএসপিদের ভয় দেখাচ্ছে, নির্বাচন কমিশন আসে যায়, তারপরেও কিন্তু রাজ্য সরকার থাকে। কিসের ইঙ্গিত? এটা উনি আজকে নতুন নয়, 27 ফেব্রুয়ারি 2025 নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এই একই রেকর্ড বাজাচ্ছেন। তিনি বর্তমান নির্বাচন কমিশনের যে ফুল প্যানেল তাকে ভয় পাচ্ছেন যে তারা স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচন করবেন। তিনি কতগুলো অশনি সংকেত দেখছেন। তিনি দেখছেন নির্বাচন কমিশনের একটার পর একটা সিদ্ধান্ত শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়, গোটা ভারতবর্ষের ক্ষেত্রে উনি বিচলিত। এবং সবচেয়ে বিচলিত হয়েছে কালীগঞ্জের নির্বাচনে ওই যে সিসিটিভির যে টেন্ডার যাকে দিয়েছিলেন, আইপ্যাকের কথায় সোদপুর আলী জাফতাব দিয়েছিল, তাকে ব্ল্যাকলিস্টেড করে দিয়ে ফ্রেশ টেন্ডার করে দিয়ে 2টো করে ক্যামেরা লাগিয়ে পরিচ্ছন্নতার সঙ্গে যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে এবং তার বিরুদ্ধে যে অ্যাকশান হয়েছে, তারপরে সিদ্ধান্ত কাকদ্বীপে যে ডাটা এন্ট্রি অপারেটরের এগেনস্টে এফআইআর হয়েছে ফলস নাম তোলার জন্য, নাম ডিলিট করার জন্য, এই সব কতগুলো জিনিস দেখতে দেখতে উনি যেগুলো ভয় দেখিয়ে চমকে নবান্ন থেকে গৌতম সান্যালদের দিয়ে, সৌমেন ব্যানার্জিদের দিয়ে, আগে হরিকৃষ্ণ দ্বিবেদী তিনি এখনও আছেন, সঙ্গে মনোজ পন্দের দিয়ে যে চমকানোর কাজটা করে তিনি ডিএমদের মাধ্যমে করিয়েছেন, আইপ্যাক সমান্তরাল প্রশাসন চালিয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর, এমনকি পাসওয়ার্ড, এই গুরুত্বপূর্ণ ইলেকটোরাল রোডের পাসওয়ার্ড, ইনক্লুশন, ডিলিশন, কারেকশানের পাসওয়ার্ড পর্যন্ত এই ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটরদের কাছে ডাব্লিউবিসিএস অফিসাররা রেখেছেন। দেখুন, আজকে সারাদিন নজর ছিল, কৌতূহল ছিল যে একটা সংঘাতের আবহে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে পরীক্ষা কতটা নির্বিঘ্নে হতে পারে। আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য তিনি বলছেন যে 96% পরীক্ষা দিচ্ছেন, অর্থাৎ 96% অ্যাটেন্ডেন্স নিয়ে পরীক্ষা তারা দিয়েছেন। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যে একাধিক বিপ্লবীদের নাম উল্লেখ করেছেন এই মেয়র রোডে বক্তব্য রাখতে গিয়ে, সেই প্রসঙ্গেও আজকে গুরুত্বপূর্ণ ইঙ্গিতপূর্ণ বার্তা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য দিয়েছেন। কি বলেছেন দেখুন। ভবিষ্যতে এই ধরনের অনুরোধ যেন তারা না করেন, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, এই যে ছাত্রগুলো যারা পাশ করে বেরিয়ে গেছে, তারা বিভিন্ন জায়গায় নানা ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হয়েছে, সেগুলো যেন তারা না করেন। আজকে মঞ্চ থেকে যেমন ওনারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিষয়টা তোলেননি, তেমন এই কথাগুলো ছাত্রদের উদ্দেশ্যে বলা উচিত ছিল। যেখানে মানে ওরা তো পার্টির সুপ্রিমো হিসেবে হাজির ছিলেন, নট এ সিএম। উনি বলছিলেন বাঘা যতীনের কথা, উনি বলছিলেন ক্ষুদিরামের কথা, উনি বলছিলেন যারা স্বাধীনতা এনেছেন তাদের কথা। তা তাদের আদর্শটা তোমাদের মধ্যে ঢুকুক, সে কথাটা বলার দরকার ছিল। যে কেন কেন সাউথ ক্যালকাটা ল কলেজে এরকম ঘটনা ঘটবে? কেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের কাছে দাঁড়িয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এত খারাপভাবে গালিগালাজ দেবে তোমরা? এই কথাগুলো তো বলতে পারতেন, সেগুলো কিন্তু বলেননি।
রবীন্দ্রনাথবাবু খুব ইঙ্গিতপূর্ণ, যেটা ভারপ্রাপ্ত উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের বলছেন যে যাদের জন্য এই তৃণমূল ছাত্র পরিষদের কার্যত ভাবমূর্তিতে কালি লেগেছে, সেটা মনোজিৎ মিশ্র হতে পারে কসবা ল কলেজের, তাদের বিরুদ্ধে কেন কোনো বার্তা আজকে মেয়র রোডের সভা থেকে দিলেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আমার মনে পড়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন যে দলে আমি বিত্তবান নয় বিবেকবান চাই, সেই বার্তাটা কেন আজকে এলো না, এই প্রশ্ন কিন্তু শান্তা দত্ত দে তুলছেন। শান্তা দত্তর যদি বক্তব্য দেখি, দুটো দিক আছে। একটা দিক হচ্ছে প্রথম বক্তব্যটা যে নিরাপদে পরীক্ষা হয়ে গেছে, ভবিষ্যতে কোনোদিন যেন আর সাহস না করেন। উনি ঠিকই বলেছেন, সারা ভারতে বরং পশ্চিমবঙ্গে আরও বেশি করে গণতন্ত্র কোনোভাবেই ম্যাচিওর হলো না। শাসক দলকে যদি একটা ম্যাচিওর অবস্থায় যেতে হয় না, এই সব জিনিসগুলোকে উপেক্ষা করা দরকার ছিল। যে একটা যদি ইউনিভার্সিটি তারা পরীক্ষা নিতে চায়, নেবে, তাতে এত বড় শাসক দলের কোথায় কি অঙ্গহানি হবে? অঙ্গহানি হয় না। অথচ এইটাই বোঝবার মতো মাথা বা বোঝবার মতো ক্ষমতা শাসক দলের এখন হলো না। এই জায়গাতেই ম্যাচুরিটির অভাব, যে ম্যাচুরিটিটা ডেভেলপ ডেমোক্রেসিতে কখনো হয় না। দ্বিতীয় যে প্রসঙ্গের কথা উনি বলেছেন যে যতীন দাস, মানে আরও অনেক বড় বড় বিপ্লবীর কথা, হ্যাঁ, এদের কথা বলেছেন, তো এটা তো খুব সত্যি কথাই, দেখলে কান্না পাই। এক এক সময় আমিও মানে আমার ঘরে বসে বসে স্বগতোক্তি করি যে কেন এরা স্বাধীনতা এনেছিলেন। ওই আন্দামানে দিনের পর দিন কষ্ট করেছিলেন, দিনের পর দিন অত্যাচার সহ্য করেছিলেন, যে এই দেশকে দেখবার জন্য যেখানে মনোজিতের মতো লোক তারা শাসন করবে। সেইটা শাসক দলের তরফ থেকে কখনো বলা হয় না, কারণ এদেরকে নিয়েই তো ওদের চলতে হবে। মুখ্যমন্ত্রীকে এদেরকে নিয়েই চলতে হবে। ভোটের সময় এরাই ভোট মোবিলাইজ করবে। কম্বলের লোম বাঁচতে গেলে কম্বলটাই চলে যাবে, তাহলে মুখ্যমন্ত্রী এদেরকে নিয়ে বলবেন কেন? সুতরাং এদেরকে তিনি যদি অন্যভাবে দেখেন, অর্থাৎ উনি এই একটু দুষ্ট, রায়গঞ্জে যখন হয়েছিল কি বলেছিলেন ও একটু দুষ্টু ছেলেরা, একটু বাচ্চা ছেলেরা এইসব করে ফেলে। মারছে যে, সে হচ্ছে প্রিন্সিপালকে যে মারছে, সে হচ্ছে বোধহয় 45 বছর বয়স, বলছেন বাচ্চা ছেলে মারছে। সেই তখন থেকে তো শুরু হয়েছে শিক্ষার। আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মানে বা উপাচার্যকে গালিগালাজ করছে তা তো নয়, সেই সময় থেকে শুরু হয়েছে। আজ 11 বছর ধরে যদি এইটা চলে থাকে, 11 নয় 11তে এসছেন মানে 14 বছর ধরে যদি এটা হয়ে থাকে, তাহলে শিক্ষা ব্যবস্থা যে জায়গায় যাবে সেখানেই হচ্ছে। সবাই ভয় পেয়ে যাচ্ছে এবং মুখ্যমন্ত্রী এই ভয়টার উপরেই তার সাম্রাজ্য বিস্তার করছেন। এইখানেই দুর্ভাগ্য যে শিক্ষা ব্যবস্থা ক্রমশ অশিক্ষায় যাচ্ছে। আর তার আমি নিঃসন্দেহে মণিশঙ্কর চট্টোপাধ্যায় তার উত্তর দিতে চাইবেন, কিন্তু আমি এখানে দুটো ছবি পাশাপাশি দর্শকদের রাখতে চাইবো। একদিকে যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বলছেন যে যুক্তির ওপর দাঁড়িয়ে স্বাধীনচেতা বা স্বায়ত্তশাসন কাকে বলে তার একটা নিদর্শন আজকে তৈরি হলো, তার পাশাপাশি এই ছবিটাও দেখুন। ইনি হচ্ছেন সুরেন্দ্রনাথ সান্ধ্য কলেজের অধ্যক্ষ, যিনি তৃণমূল ছাত্র পরিষদের যে জামা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোগো দেওয়া, ছবি দেওয়া লোগো রয়েছে, সেটা তিনি পরছেন এবং তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকদের এই পোশাক বিলোনোর কাজে তিনি ব্যস্ত থাকলেন। মনে রাখতে হবে যে অধ্যাপক সংগঠনের তরফে পরীক্ষার সূচি বদলের যে আবেদন জানানো হয়েছিল, তার অন্যতম সদস্য সুরেন্দ্রনাথ সান্ধ্য কলেজের এই অধ্যক্ষও ছিলেন। তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে দুটো ছবি পাশাপাশি আমরা রাখলাম। মণিশঙ্কর চট্টোপাধ্যায়, আমি বলছি যে দাদা যে কথাগুলো বলছেন রবীন্দ্রনাথ দা, এই যে দেখুন আজকে কোর্ট থেকে, মানে এই ব্যাংশাল কোর্ট থেকে একটা নোটিফিকেশন করেছে বার অ্যাসোসিয়েশন থেকে, যে আজকে যেন কোর্টে যদি কেউ না আসেন, কোনো অ্যাডভার্স অর্ডার না পাস করা হয়। সেটা করেছিল শুধুমাত্র এই যে আজকে যে ছাত্র পরিষদের মিটিংটা, তারা তো কোর্টও তো বলতে পারতো। মানে আমি বলছি যে শুধুমাত্র যে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস বা টিএমসির এটার জন্য পরীক্ষা পিছুতে বলেছিল, এটা কারা বলছে? যেটা আপনি দেখাচ্ছেন আমাদের সংগঠন হচ্ছে ব্যাংশাল কোর্টের যারা আইনজীবী, তারা। সেটা আপনাদের সংগঠন বলতে পারে, আপনি ইউনিভার্সিটির সংগঠনকে এক করে দিচ্ছেন কেন? না, আমি শুভ্র কারণটা বলছি। আপনি স্পেসিফিক বলছেন না, আমি ক্লিয়ার করে নিই, আমি এক সেকেন্ড আমি ক্লিয়ার করে নিই কোন সংগঠন। আমি এটা আইনজীবীদের বার অ্যাসোসিয়েশন। কি বলেছে? কি বলেছে? বলেছে যে আজকের দিনে গাড়ি ঘোড়ার একটা ইনকনভিনিয়েন্স হতে পারে, মিটিং মিছিল আছে, যদি কেউ না আসতে পারে, নট টু পাস এনি অ্যাডভার্স অর্ডার। তার মানে হচ্ছে এইটা বলার যুক্তি যে উনি যেটা বলছেন পরীক্ষাটা হওয়া উচিত সেটা ঠিক,
কিন্তু পরীক্ষা বন্ধের আর্জিটা শুধুমাত্র তৃণমূল বা কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস বলে নয়, এখানে মিটিং মিছিল হবে, শহরে যারা পরীক্ষার্থী যদি পৌঁছাতে তাদের কোনো অসুবিধা হয় তার জন্য রিকোয়েস্ট করা। রিকোয়েস্টটা এই জন্যে নয় যে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আছে বলে বন্ধ করতে হবে, এই ন্যারেটিভটা নয়। যদি তাই হতো তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তার মানে বিষয়টা এইটা দাঁড়াচ্ছে, তার মানে শাসক দলের একটা ছাত্র সংগঠনের কর্মসূচি, তার জন্য যাত্রী পরিষেবা বিঘ্নিত হবে এবং সেটাকে কারণ হিসেবে দাঁড় করিয়ে কোন রকম টিএমসিপি কাদের ছাত্র সংগঠন, শাসক দলেরই তো। সত্যিকে সত্যি বলতে অসুবিধা কি আছে? আমি বলছি এই রকম কোন আবেদন আদৌ রাখা যায় কিনা আমি জানি না, সেটা আইনজীবী রয়েছেন শীর্ষেন্দু সিনহা আরো ভালো করে বলতে পারবেন। আমি বলছি এরকম কোন আর্জি বিশ্ববিদ্যালয়ের কাছে রাখা যায় কিনা বা আদালতের সামনে রাখা যায় কিনা, আমি এইটা একটু ক্লিয়ার করে দিতে চাইছি। শিক্ষা মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ, যুক্তি, বিচার, বুদ্ধি, বিবেক এগুলো জাগিয়ে তোলে। আর এই রাজ্য সরকারের শিক্ষা কুশিক্ষায় নামিয়ে দিয়ে আজকে রাস্তায় নামিয়ে দিয়েছেন। আজকে উনি বলছিলেন যে ব্যাংশাল কোর্ট আজকে নাকি এটা নিয়েছে, কিন্তু আমাদের প্রত্যেকটা মিছিল, মিটিং, খেলাধুলা হলে প্রত্যেকটা বার সেশনই ট্রাফিকের জন্য একমাত্র নেওয়া হয়। ট্রাফিকের জন্য নেওয়া হয় বলে কোনো প্রতিষ্ঠা দিবসে কোনো দলের, তার সঙ্গে সরকার এবং দল এবং পরীক্ষা, আজকে ধর্মঘটে পরীক্ষা বাদ দেওয়া হয় না, তখনই তো বাদ দেওয়া হয়। তখন পরীক্ষার জন্য আলাদা করে গাড়ি ঘোড়া চালানো হয়, কিসের জন্য? পরীক্ষার জন্য কেন বন্ধ থাকবে? কিসের? আজকে কোনো দলের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা বন্ধ থাকবে? সারা ভারতবর্ষ শুনেছে এই জিনিসটা। আজকে শিক্ষা কোথায় নামিয়েছেন? আজকে দুর্নীতি করেছেন, তো সেই শিক্ষক সেই সমাজের মেরুদণ্ডে দুর্নীতি করেছেন। আজকে সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে যোগ্য অযোগ্যের তালিকা দিতে। এখন সেই জায়গাতে পরীক্ষা দিতে গিয়ে যদি বলেন যে প্রতিষ্ঠা দিবসে আমরা আসতে পারবো না, উপাচার্য তো ঠিক কথাই বলেছেন যে যে জায়গাতে আপনারা ছাত্র পরীক্ষা দিচ্ছেন সেখানে কোনো রকম কোনো দলের প্রতিষ্ঠা দিবস হিসেবে পরীক্ষা বন্ধ রাখা যাবে না। একদম ঠিক কাজ করেছেন। যাই হোক, সিদ্ধারা সোজা রেখে এই কাজগুলো প্রত্যেকটা বাঙালি এবং প্রতিটা রাজ্যের মানুষ যেন করে যায়। আমি দুটো ছবি এখানেও আবার পাশাপাশি রাখতে চাইবো, যে একটা হচ্ছে শাসক দলের ছাত্র সংগঠন বা শাসক দলের কর্মসূচি যার জন্য পরীক্ষা স্থগিত রাখার বা দিন বদলের আবেদন করা যায়। শাসক দলের ছাত্র সংগঠনের কর্মসূচি সেই কারণে কোনো অ্যাডভান্স অর্ডার, যেমনটা মণিশঙ্কর চট্টোপাধ্যায় দেখাচ্ছিলেন, যে যাতে পাস না করা হয় তার আবেদন রাখা যায়। কিন্তু বিরোধী রাজনৈতিক দল তারা কোনো কর্মসূচি করতে গেলে তাদের তখন আদালতের দরজার কড়া নাড়তে হয় বারে বার। এইটা কিন্তু দুটো ছবি পাশাপাশি রেখে শারদদাস মুখোপাধ্যায়। যাই বলুন না কেন, একটা জিনিস নিশ্চিত, এই ভারপ্রাপ্ত উপাচার্যর ভারপ্রাপ্ত আর বেশি দিন থাকছেন না, আর আজকে রাত্রিবেলার মধ্যে ওনার ভার চলে যাবে। তবে ধন্যবাদ ম্যাডাম আপনাকে, আপনি ঠিক কথাটা বলেছেন শিরদাঁড়া সোজা রেখে। এবার বলি যে ছবিটা আমরা দেখতে পেলাম, পশ্চিমবঙ্গ রাজ্য কিন্তু রাজ্য সরকার চালায় না, চালায় তৃণমূল সরকার, এটা মাথায় রাখতে হবে। এবং যেই কারণে এই পরিণতি আজকে আমরা দেখতে পাচ্ছি, একজন কলেজের অধ্যক্ষ তিনি দলীয় পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছেন। আজকে মনে করাতে হচ্ছে সবাইকে যে মাইনেটা কিন্তু তৃণমূল দলটি দেয় না, দেয় রাজ্য সরকার। আমরা সবাই না এক বছর আগে শুনেছিলাম অভিক বিরূপাক্ষ এদের কথা, আজকে মনোজিৎকে নিয়ে বলছি। তো আপনাদের সবাইকে মনে করে দিই যে বীর দর্পে অভিক আর বিরূপাক্ষ আবারও ফিরে এসছে, আবারও চলছে এই প্রশাসনিক সন্ত্রাস, কি মেডিকেল কাউন্সিলে কি মেডিকেল কলেজে। এই মনোজিতের যে কাহিনীটা না, এটা আর বেশি দিন এরকম ওপরে থাকবে না, পাবলিক ভুলে যাবে, মনোজিতরা আবার ফিরে আসবে। আপনি দেখবেন কদিন পরেই যেকে বলছেন না যে এই যে চলে এসছে, রাত্রে ওনার চাকরি চলে যাবে, ওনার বেশি দিন নেই বলে এটা উনি করছেন এবং উনি বিজেপির ক্যান্ডিডেট হতে যাচ্ছে, উনি বিজেপির হয়ে ভোটে দাঁড়াবেন। সেই জন্য আপনারা দুদিন পরে আপনি দেখবেন ওনার বলার এই কারণগুলো কি, উনি যে বডি ল্যাঙ্গুয়েজে কথাগুলো বলছে সেটা নাথিং বাট এ পলিটিক্যাল লিডার। আমি বলছি উনি টাসেলে যাচ্ছে, উনি একজন আমার এখানে প্রশ্ন হলো, টাসেলে কি যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য নাকি তৃণমূল ছাত্র পরিষদ? আমার প্রশ্নটা রইল। কিন্তু হ্যাঁ, আমি এইখানে একবার মনে করিয়ে দেব, অধ্যাপক সংগঠনের তরফে যখন আবেদন জানানো হয়েছিল পরীক্ষার সূচি বদলের, একটা কারণ হিসাবে দেখানো হয়েছিল যে ক্যানিং থেকে যে পরীক্ষার্থী কলকাতায় আসবেন তারা যদি সঠিক সময়ে বাস ট্রেন যদি ঠিকমতো না পান, তারা তাহলে পরীক্ষায় বসতে পারবেন কিভাবে? আজকে আমি আবার বলছি 96% অ্যাটেন্ডেন্স হয়েছে এবং তারা বলছেন, যারা পরীক্ষা দিয়েছেন তারা বলছেন সুষ্ঠুভাবে তারা পরীক্ষা দিয়েছেন, অত্যন্ত একটা ইতিবাচক একটা আবহের মধ্যে তারা পরীক্ষা দিয়েছেন। কি বলছেন দেখুন।
আজকের এক্সামটা আগের এক্সামের থেকে তুলনামূলক অনেকই ভালো হয়েছে। মানে আগে যেরকম আমরা ট্যাক্স অ্যাকাউন্টস দিয়ে এসেছি খুবই মানে যেরকম কোশ্চেন আগে এক্সাম দিয়ে এসেছি ওরকমটা ছিল না। তো যদিও বা আমরা এবারে সময়টা অনেক পেয়েছি, প্রিপারেশনটা অনেকটাই কম ছিল, সেই তুলনায় কোশ্চেন পেপার খুবই টাফ ছিল। ভেবেছিলাম হয়তো আমরা একটু কিছু অ্যাডভান্টেজ পাবো যদি এত তাড়াতাড়ি এক্সামটা নিয়ে নেওয়া হচ্ছে। কোয়েশ্চেন একটু লেন্দি লেগেছে, বাট ঠিক আছে। এক্সাম হলে চলে গেছিলাম, মানে গাড়ির ঘোড়ার কোনো প্রবলেম হয়নি আমাদের। যা প্রবলেম হয়েছে যারা নয়েজ ক্রিয়েট করেছে সেটার জন্য, আদারওয়াইজ আর কিছু না। এরকম কোনো দলের সাথে আমরা মানে যোগ নেই, তো দ্যাটস ওয়াই কোনো সেরকম প্রেশারও আসেনি। হ্যাঁ জানি, পরীক্ষা হয়েছে ভালোই হয়েছে, কোনো অসুবিধা হয়নি, আসার সময়ও হয়নি, যাওয়ার সময় আশা করছি হবে না। আর এক্সাম দেওয়ার সময়ও কোনো অসুবিধা হয়নি, এনভায়রনমেন্ট খুব ভালো ছিল, পরীক্ষা দেওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা কিছুক্ষণের জন্য, ওটার জন্য কোনো রকম পুরো পরীক্ষাটায় কোনো অসুবিধা হয়নি। কিছুক্ষণের জন্য রাস্তায় এমনি আওয়াজ হয়েও থাকে, কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ কিছুটা তো গেছে, কিন্তু তাতে কোনো অসুবিধা হয়নি পরীক্ষা দিতে। না, মধুজার কাছে আবার এখানেই প্রশ্ন। তৃণমূল ছাত্র পরিষদের কর্মসূচি অত্যন্ত সুষ্ঠুভাবে হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অত্যন্ত সুষ্ঠুভাবে হয়েছে। দুটো যদি সমানভাবে হতে পারে, এই সংঘাতের আদৌ কি কোনো প্রয়োজন ছিল? না, আসলে এই যে বলছিলেন না রবীন্দ্রনাথ দা যে ডেভেলপড ডেমোক্রেসির কথা, আসলে এটা ডেভেলপড ডেমোক্রেসির বিষয় নয়। বিষয়টা হচ্ছে স্বৈরাচারী মানসিকতা। সেই মানসিকতা থেকে দাঁড়িয়েই আমার দলের কর্মসূচি আছে, বাকিরা পরীক্ষা নেবে, কার কত বড় সাহস, এইসব আর কি একটু শো করতে গেছিলেন। আমি গর্বিত বোধ করছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তনী হিসেবে, আজকে ভীষণ গর্বিত বোধ করছি। কিন্তু আমি দুটো তিনটে কথা বলবো। আজকে ছাত্রদের সমাবেশ ছিল, তো যে কথাগুলো উঠে আসা দরকার ছিল রাজ্যের ড্রপ আউট নিয়ে, একটা কথাও নেই। এই যে কলেজে ভর্তির আবেদন, এবছর 2 লক্ষর বেশি আবেদন কম জমা পড়েছে গতবারের থেকে, একটা কথাও নেই। এলওসিএফ, যেটা নিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপি সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে ছাত্ররা লড়াই করছে একটা বড় অংশ জুড়ে, এখানে দাঁড়িয়ে শাসক দলের একটা হচ্ছে ছাত্র সংগঠনের কর্মসূচি ছিল। তো এলওসিএফ মানে লার্নিং আউটকাম বেসড কারিকুলাম ফ্রেমওয়ার্ক, যেটার মাধ্যমে ঘুরপথে সংঘ পরিবারের আদর্শকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেগুলো নিয়ে কোনো কথা বলল না। তার কারণ আসলে কি, এটা উল্টে পার্থ চ্যাটার্জির নাম বলছে ওখানে দাঁড়িয়ে। পার্থ চ্যাটার্জি রিসেন্টলি কয়েকটা মামলায় জামিন পেয়েছে। এটা কি আরএসএস এর পায়ে গিয়ে নিজের পুষ্পার্ঘ অর্পণ করে বলল আসলে তোমার তৈরি করে দেওয়া কোনো সিলেবাস, কোনো শিক্ষানীতি কিচ্ছু নিয়ে একটা কথাও বলবো না, বাবা তুমি পার্থকে একটু ছেড়ে দাও। আমাদের আজকে গোটা ভাষণটায় এটাই মনে হচ্ছে, শিক্ষা নিয়ে, শিক্ষার নীতি নিয়ে। আমি 2 লাইন বলবো। আমি বলছি দেখুন, দুটো জিনিস। একটা হচ্ছে যে আজকে যে সুষ্ঠুভাবে পরীক্ষা হয়েছে, কিছু বাধা পায়নি, আপনার মনে হয় যে এই শাসক দল যদি কোঅপারেশন না করতে এটা সম্ভব হতো? এক। আর 2 হচ্ছে উদ্দেশ্যটা, না আমি বলছি উদ্দেশ্যটা পরীক্ষার, আমি বলছি আমি দিচ্ছি তো উত্তর। আমি বলছি নিঃসন্দেহে বহুদিন পর এইটার কোনো রাজনৈতিক ব্যাখ্যা মধুজারা আনতেই পারে, সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এসেছে। কিন্তু যেটা অত্যন্ত ইতিবাচক সেটা হচ্ছে পরীক্ষার পরে যে পরীক্ষার্থীরা হাসি মুখে বেরিয়েছে, প্রশ্ন নিয়ে অত্যন্ত বর্ণনামূলক ছিল, এইটা একটা অভিযোগের জায়গা। কিন্তু এইটা সচরাচর দেখা যায় না, পরীক্ষার পর হাসি মুখে পরীক্ষার্থীরা বেরোচ্ছেন, এইটা কিন্তু ইতিবাচক। দুটো ছবি আপনাদের সামনে আমরা পাশাপাশি রেখেছিলাম। একদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে একেবারে আপোষহীনভাবে কোনো চাপের কাছে মাথা নত না করে তিনি আজকে সফলভাবে পরীক্ষা নিয়েছেন। অন্যদিকে সুরেন্দ্রনাথ সান্ধ্য কলেজের অধ্যক্ষ, তাকে আজকে দেখা গিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের যে পোশাক, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো লোগো, সেটা পরতে এবং তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকদের মধ্যে পোশাক বিলিয়ে দিতে। তিনি কি বলছেন, অধ্যক্ষ কি বলছেন, সুরেন্দ্রনাথ সান্ধ্য কলেজের অধ্যক্ষ দেখুন। আমাদের ছাত্ররা তারা এই আয়োজন করেছিল পাঞ্জাবি টি শার্ট এবং মেয়েদের ওড়না বিতরণের। সেইখানে আমি উপরে ছিলাম পরীক্ষা তদারকির জন্য, ওরা একাধিকবার আমাকে ডাকলো, অনুরোধ করলো যে স্যার আপনি একটু নিচে আসুন। তখন ওরা অনুরোধ করে যে একটি পাঞ্জাবি পরে আপনি কয়েকটা পাঞ্জাবি টি শার্ট এগুলো ডিস্ট্রিবিউট করে দিন। জাস্ট ওদের অনুরোধ রক্ষার্থে আমি এটা করি। কদিন
আমি আবার বলছি দুটো ছবি পাশাপাশি রাখবো। শারদত্ত বাবুর কাছে যাওয়ার আগে অনুরোধ কিন্তু শান্তা দত্ত দের কাছে ছিল তৃণমূল ছাত্র পরিষদের তরফে, সেটা তিনি একদম খারিজ করে দিয়েছেন স্বায়ত্তশাসনের প্রশ্নে। সুরেন্দ্রনাথ কলেজের সান্ধ্য কলেজের অধ্যক্ষ তিনি কিন্তু এই অনুরোধটা রক্ষা করেছেন। অনেক রকম তৃণমূল আছে জানেন তো, একটা অনুতপ্ত তৃণমূল যে আগে এসব বাজে কাজ হয়েছিল সেগুলো এখন খারাপ লাগছে। প্রহ্লাদ তৃণমূল, যে দৈত্যগুলো প্রহ্লাদের মতো চলে, তৃণমূল করে কিন্তু আবার প্রহ্লাদ হয়ে গেছেন। পাঁচিলে বসা তৃণমূল 3 নম্বর তৃণমূল, আরেকটা যে চটি চাটা তৃণমূল। এই শেষ তৃণমূলের নিদর্শন হচ্ছে এইসব অধ্যক্ষ যারা সরকারি চাকরি করা অবস্থায় দলীয় পাঞ্জাবি পরেছেন এবং নির্লজ্জের মতো বলে যাচ্ছেন অনুরোধে। তিনি রেখেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে, যিনি আজকে সিটডাটা সোজা রেখেছেন। এই সব অধ্যক্ষ, পুলিশ, আমরা যে স্লোগান দিতাম পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো, আজকে তো অধ্যক্ষ মশাই দেখিয়ে দিলেন উনি কিভাবে ঝান্ডা ধরে। আমি বলছি শারদত্ত যে তৃণমূলের প্রকারভেদ বললো না, এটা আমার একটা কথা মনে পড়ে গেল, প্লিজ উদাহরণ দেখিয়ে দিয়ে যাচ্ছে একের পর এক। আমি শারদত্তর কথাতে আমি অন্য কথা বলবো ভাবলাম, কিন্তু মনে পড়ে গেল এই তৃণমূলের প্রকারভেদ বলতে গিয়ে আমিও সেটা মনে করি। এই যে হিন্দু হিন্দু করেন না বিজেপি পার্টিটা, তারা মহারাষ্ট্রের হিন্দুকে একরকম দেখে, গুজরাটের হিন্দুকে একরকম দেখে, পশ্চিমবঙ্গের হিন্দুকে একরকম দেখে। তাহলে সব হিন্দুকে একরকম করে দেখুন, তারা কোনো সময় পশ্চিমবঙ্গের একদম গায়ে লাগেনি। আমি বলছি যে লোকটা পাঞ্জাবি পরেছে তার বিরুদ্ধে তাহলে মামলা করুন। মানে একজন শিক্ষক বা অধ্যাপক তার রাজনীতি করার রাইট আছে কি নেই আমি বলছি, তাহলে মামলা করুন। আমি অনুতপ্ত তৃণমূলের ব্যাপার নয়, আমি বলছি মধুজানের কথা তো কোনো কেউ শুনবেই না। আমি আর কাউকে অ্যালাউ করবো না। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কাছে আমি এইখানে আসতে চাইবো যে একেবারে এইরকম একটা জায়গায় যখন চাপ একের পর এক চাপ আসে, আমি বলছি এইটা একটা ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে কতটা কঠিন এবং কতটা শিক্ষণীয় একজন অধ্যাপক হিসেবে আপনার মনে হচ্ছে রবীন্দ্রনাথ বাবু, যেখানে স্বায়ত্ত শাসনের প্রশ্নে এতটা আপোষহীন, এত চাপের মধ্যেও একজন থাকতে পারেন, সেটা তিনি দেখিয়ে দিচ্ছেন। নিশ্চয়ই খুব শিক্ষণীয়, খুবই শিক্ষণীয়, আজকের দিনে এটা ভীষণই শিক্ষণীয়। এবং এর পাশাপাশি দেখুন এই যে এরা মানে কি পাবেন, উনি যে এই যে করলেন, উনি যদি এটা যদি না পড়তেন তাহলে ওনাকে চাকরি থেকে বের করে দিত। এটা হচ্ছে নিজের মানসিকতা। কিসের জন্য উনি পড়লেন? ওনাকে তো এটা পড়ার দরকার ছিল না। উনি কি পড়বেন? ওনাকে যদি গিয়ে আর একজন ছাত্রদলের যদি বলে এসএফআইয়ের বা বিজেপির কোনো লোগো দেওয়া কোনো পাঞ্জাবি পড়তে, উনি পড়বেন না। তাহলে এই যে শাসক দলকে খুশি করবার প্রচেষ্টা, এই যে ছোট ছোট সন্তোষের মাধ্যমে হয়তো ছোট ছোট পাওয়া, হয়তো কোনো গাড়িতে, কোনো বাড়িতে, কোনো কিছুতে একটা কিছু পেয়ে যাব, এই পাওয়ার যে কি বলবো, এটা খুব খারাপ লাগছে বলতে একটা অধ্যক্ষ সম্বন্ধে ধান্দা, এটা খুব খারাপ লাগছে। এইটা মানে কতখানি মূল্যবোধের অবক্ষয় হলে একজন অধ্যক্ষ ওটা পড়েছেন এবং পড়ে আবার সকলের সামনে বলছেন যে এটাতে আমাকে অনুরোধ করলো, বললো, অনুরোধটা উনি উপেক্ষা করলে পৃথিবীর কোনো কিছু যায় আসতো না, আর উনারও কিছু যায় আসতো না, অথচ উনি আমাদের শিক্ষা, রুচি, বিবেকবোধ বিধ্বস্ত, বিপর্যস্ত। এই অধ্যক্ষ এক্ষুনি সাসপেন্ড করা উচিত। উনি পরীক্ষার ইনচার্জ ছিলেন, সেন্টারের ইনচার্জ ছিলেন, সেই অবস্থায় দলের এরকম পাঞ্জাবি পরে হোক আর যে জন্যই হোক, তিনি করেন কি করে পরীক্ষা চলাকালীন? এই অবস্থায় শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় নিয়ে গেছেন সেটা দেখুন। আজকে সোজা সিদ্ধারা সোজা রেখে আপনার শত্রু হয়তো বাড়বে, কিন্তু সম্মান কিন্তু কমবে না। এই উপাচার্যকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বলি। আমার কথা হচ্ছে যে আমরা তো অনেক শুনেছি শিক্ষার অনিলায়ন, শিক্ষার অনিলায়ন। আমি আজকে শুধু একটু বলবো এটা শিক্ষার কি চলছে, মমতায়ন বলবো না এটা, কারণ মমতা শব্দের মানের সঙ্গে শিক্ষার আজকের যে পরিস্থিতি সেটা কোনোভাবে যায় না। একেবারে অন্ধকারে নিয়ে যাচ্ছে গোটা শিক্ষা ব্যবস্থাকে। আজকে দাঁড়িয়ে সিপিএম তো পাস ফেল প্রথা তুলে দিয়েছিল, সিপিএম তো ইংলিশ তুলে দিয়েছিল। শিক্ষাটাকে নিয়ে মানুষ যদি বলে, আমি মধুজাকে থামালাম। ওকে ফাইন, মধুজাকে আমি থামালাম। মণিশঙ্কর চট্টোপাধ্যায়, তৃণমূলের যে সমস্ত অ্যাক্টিভিটিস তার নিয়ে অনেক বলার দরকার আছে, বলে লোকে, আমি মানছি, কিন্তু সিপিএম যদি বলে তাহলে মানাই না। তারা পাস ফেল প্রথা তুলে দিয়েছে, তারা ইংরেজি তুলে দিয়েছে, তাদের জন্য আজকে যদি
না, তার মানে মনিদার বক্তব্য হচ্ছে সিপিএম এর উচিত মুখে আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 10 বছর লিউকোপ্লাস্ট সেটে বসে থাকতে হবে। হ্যাঁ শারদ, আমি বামপন্থী এবং তৃণমূলপন্থী বক্তব্য রেখেছেন তাদেরকে দুজনকেই বলছি, আপনাদের মধ্যে এত ঝগড়া এত বিতর্ক, দিল্লিতে যখন যান বেবি আর ডেরেক ওব্রায়েন দুজনে মিলে মিটিয়ে নেন না কেন? বুঝলাম, সেটিংটা আগে একটু বলুন না, ওখানে গিয়ে মিটিয়ে নেন, সেটিংটা বলুন, ওখানে গিয়ে মিটিয়ে নেন না, রেগে যাচ্ছেন কেন? আমি তো বেশ বেশ বেশ